বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না। প্রত্যেকটা কাজ আমরা করি বুদ্ধির সাথে। আর ছোট, ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে একটু, একটু করে সহজ করে নিলে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটাই সুবিধা হয়। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। যেই টিপসগুলো দেখলে আমাদের প্রত্যেকেরই সংসার জীবনে অনেকটাই সুবিধা হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই আছি মোবাইল দেখতে, দেখতে রান্না করি বা নানান রকম কাজকর্ম করে থাকি। হয়তোবা কোনো একটা ভিডিও চালিয়ে দিই। কিন্তু ভিডিও চালিয়ে দেওয়ার পর রান্নাঘরে কিন্তু যেখানে সেখানে মোবাইলটাকে রাখা সম্ভব হয় না। তেল চিটে জল, ময়লা থাকতেই পারে। তাই এইভাবে কিন্তু আমরা কিচেন ক্যাবিনেটের ওপর বা কিচেন শেলফের ওপর কখনোই রাখতে পারবো না। তার জন্য একটা স্ট্যান্ড দরকার হয়। আর স্ট্যান্ড যদি না থাকে তাহলে কি করব? এরকমভাবে দেয়ালের দিকে এরকমভাবে হেলান দিয়ে রাখার চেষ্টা করি ফোনটাকে। আর এইভাবে হেলান দিয়ে রাখতে গেলে একটাই অসুবিধা হয়, বারবার পড়ে যায় ফোনটা। আর পড়ে গেলে ফোনের স্ক্রিনটা ভেঙে যায়। তো যেভাবেই আমরা রাখি না কেন, ফোনটা কিন্তু স্লিপ কেটে পড়েই যাবে। দেখতে পাচ্ছ, ফোনটা যতবারই আমি এভাবে স্ট্যান্ড করে রাখতে চাইছি, ততবারই কিন্তু পড়ে যাচ্ছে। তো এই অবস্থায় কি করব? এখানে নিয়ে নিয়েছি একটা সেলো টেপের এরকম গোল মতো। তো এই যে টেপটা যেই পিচবোর্ডের মধ্যে জড়ানো থাকে, সেই এইরকম একটা সেলো টেপের নিয়ে নাও। তারপর একটু মোটা বা একটু থিক যদি হয় জিনিসটা, সেলো টেপটা, তাহলে খুব ভালো হয়। এর উপর যেভাবে খুশি তোমরা যদি মোবাইলটা রেখে দাও, তাহলে দেখবে বন্ধুরা, হরাইজন্টাল হোক বা ভার্টিক্যালি যেভাবেই হোক না কেন, দেখবে সুন্দর মতো কিন্তু ফোনটাকে আমরা স্ট্যান্ড করতে পারবো। তাই ফ্রি অফ কস্টে যদি এই জিনিসটা দিয়ে আমরা একটা ফোনের স্ট্যান্ড বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের টাকা খরচা করে আর ফোনের স্ট্যান্ড তো কেনার প্রয়োজন নেই। সাথে কিন্তু ফোনটাকে দেয়ালের দিকে স্ট্যান্ড করতে গেলে যে পড়ে স্ক্রিনটা ভেঙে যেত, সেটাও কিন্তু হবে না। তো এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চলো দেখে নাও পরের টিপস। বই পড়তে তো আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি, কিন্তু যেই বই হোক না কেন, বই পড়তে পড়তে যদি পৃষ্ঠাটা হারিয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। কিরকম অসুবিধা বলো তো বন্ধুরা? এই যে পৃষ্ঠাটা হারিয়ে গেল না, এই পৃষ্ঠাটা খুঁজে যদি আমরা নাম্বারিং ভাবে না বের করতে পারি, তাহলে কোন পৃষ্ঠাটা পড়ছিলাম সেটা খুঁজতেই কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তার জন্য কি করি, আমরা এই ধরনের একটা পেন নিয়ে নিই। পেনটাকে যে পৃষ্ঠা পড়া হচ্ছিল সেখানে এভাবে রেখে তারপর বইটাকে ভাঁজ করে আবার অন্যান্য কাজ করি। কিন্তু আবার অনেক সময় দেখা যায় পেনটা রাখার কারণে কিন্তু বইয়ের ওই ভাঁজটা এতটাই চওড়া হতে থাকে, ওখান থেকে কিন্তু পৃষ্ঠা ছিঁড়ে যায়। আবার অনেক সময় কি করি, এরকম ঢাকনাটাও কিন্তু পেজের মধ্যে আটকে রাখি। কিন্তু বন্ধুরা, এগুলো একটাও কিন্তু ঠিকঠাক মতো আমরা ব্যবহার করতে পারি না, কেননা বইটা কিন্তু আস্তে, আস্তে ছিঁড়ে যায়। সেই কারণেই কিন্তু আমরা বাজার চলতি ট্যাগ যেগুলো হয় সেগুলো কিনে এনে ব্যবহার করি। কিন্তু বুক ট্যাগ কিনতে গেলেও একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই ঘরে থাকা যদি এরকম নতুন জামার কোনো ট্যাগ থেকে থাকে, আর ট্যাগটা কিন্তু আমাদের ফেলেই দিতে হয় জামাটা ব্যবহার করার সময়। তাই ট্যাগটা ফেলে না দিয়ে যদি এভাবে যত্ন করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে বন্ধুরা, ঘরের ছোট, ছোট অনেকগুলো কাজ আমরা করে নিতে পারছি। ঠিক যেরকম ধরো এরকমভাবে বুকলেট বা বুক যে ট্যাগটা, সেটা কিন্তু এইভাবে আমরা ব্যবহার করে নিতে পারছি। যার ফলে বইয়ের পৃষ্ঠাটা হারিয়ে তো যাচ্ছেই না, সাথে কিন্তু বইটাও নষ্ট হচ্ছে না এই একটা ট্যাগ ব্যবহার করার কারণে। তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে আর ফ্রি অফ জোগাড় কিন্তু জিনিসটা। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের কিচেনেই কিন্তু এই ধরনের একটা টাওয়াল থাকে, যেটা দিয়ে কিনা আমরা রান্না করতে করতে বারবার হাত ধুলে হাতটা মুছে নিই। কিন্তু এই টাওয়ালটা কিন্তু রান্নাঘরেই হোক বা আমাদের যে বেসিন হোক, তার কোনো বেসিনের আশেপাশে কিন্তু যদি কোনো হুক বা কোনো হোল্ডার না থাকে, সেখানে কিন্তু আমরা টাওয়ালটা রাখতে পারি না। তো এখানে দেখতে পাচ্ছ, কোথাও কিন্তু আমার টাওয়ালটা ঝোলানোর মতো কোনো হোল্ডার বা হুক কিন্তু নেই। তো আজকে আমরা এমন একটা জিনিস দিয়ে হুক বা হোল্ডার তৈরি করে দেখাবো, যার জন্য আলাদা করে কোনো রকম দেয়াল ফুটো করে কোনো রকম ড্রিল মেশিন দিয়ে দেয়ালটা নষ্ট করে তারপর এর হোল্ডার তৈরি করার দরকার পড়বে না। তার জন্য যে টাওয়ালটা আমরা ব্যবহার করি, সেই টাওয়ালটা এইভাবে মাথার দিকটা একটা কোণা এভাবে কুচি করে নাও। কুচি যেভাবে আমরা শাড়ির প্লিট করি না, ঠিক সেইভাবে কুচি করে নিয়ে এরকম একটা ফেব্রিকের রাবার ব্যান্ড দিয়ে ২-৩ প্যাচ দিয়ে টাইট করে নাও। এরপর যেখানে হুক রয়েছে সেই হুকের মধ্যে এইরকমভাবে এই গার্ডারটাকে ঝুলিয়ে দাও। দেখবে, যদি সুন্দর মতো এটাকেই আমরা কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আর কোনো রকম দেয়াল ফুটো করে হুক লাগানোর তো দরকার পড়ছেই না। সাথে কিন্তু সিঙ্কের পাশে বা টয়লেটের পাশে এরকম যদি আমরা একটা টাওয়াল ঝুলিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে দেখতে তো বাজে লাগবেই না, সাথে কিন্তু কাজটাও সুন্দর মতো হয়ে যাচ্ছে। কোনো রকম পয়সাও খরচা করতে হচ্ছে না। আর এরকম একটা হোল্ডার বা একটা হুক তৈরি করার জন্য কিন্তু আমাদের বাইরে থেকে লোক ডাকতেও হতো। তাই বাইরে থেকে লোক না ডেকে ঘরে আমরা একাই কিন্তু সুন্দর মতো কাজটা করে নিতে পারলাম। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা আটা। তোমরা চাইলে ময়দা, চালের গুঁড়ো, সুজি, বেসন, এগুলো যেকোনো একটা জিনিসই নিতে পারো।
১ থেকে ১.৫ চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো খুব সামান্য পরিমাণ প্রায় 1/2 চামচ মতো একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিবর্তে তোমরা শুকনো লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা বাটা যেকোনো একটু ঝাঁঝালো কোনো জিনিসই কিন্তু ব্যবহার করতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি টুথপেস্ট। ঘরে থাকা যেকোনো ধরনের টুথপেস্ট তোমরা ব্যবহার করতে পারো। তবে চেষ্টা করবে যদি হোয়াইট কালার কোনো টুথপেস্ট থেকে থাকে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো কাজটা হবে। এরপর খুব সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে একটা চামচের সাহায্যে বা হাতে মধ্যে গ্লাভস পরে নিয়ে ভালো করে এইটাকে মিশিয়ে দাও। তো ভালো করে মিশাতে গেলেই কিন্তু বুঝতে পারবে রুটি, লুচি, পরোটা তৈরির জন্য যেরকমভাবে আমরা আটাটা মাখি না ঠিক সেরকম একটা নরম ডো কিন্তু তৈরি হবে আটা মাখার মতো। তবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় বা লিকুইড টাইপের না হয়ে যায়, আবার খুব বেশি টাইটও যেন না তৈরি হয়। তো এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর এই ডোটা থেকে কিন্তু ছোট, ছোট এরকম বলের মতো আমি তৈরি করে নেব। এবার হয়তো তোমরা ভাবছো যে এইগুলো দিয়ে আবার কি করব? বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু দূর থেকে শুরু করে আরশোলা এমনকি নানান রকম পোকামাকড় থাকে। আর তাদেরকে তাড়ানোর জন্য আমরা বাজার চলতি নানান রকম কীটনাশক ব্যবহার করে থাকি যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য তো ভালোই না। সাথে ঘরে যদি বাচ্চা থাকে তাদের জন্য অনেকটাই ক্ষতিকর হবে। তাই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে যদি তাদেরকে আমরা বিনাশ করতে পারি তাহলে কোথাও গিয়ে তো ভালো হচ্ছে। তো কোথায় কিভাবে ব্যবহার করব? ঘরের যেকোনো জায়গায়, দেয়ালে, রান্নাঘরের যেকোনো জায়গায়, গ্যাসের নিচে, এমনকি যেখানে আমরা মসলার কৌটো রাখি সেরকম জায়গায় যেকোনো জায়গায় তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারো। আর এর যে ঝাঁঝালো গন্ধ এই গন্ধের জন্য কিন্তু বাড়িটার কোনো রকম পোকামাকড়, টিকটিকি, আরশোলা, ইঁদুর কোনো কিছুর কিন্তু উপদ্রব লক্ষ্য করা যাবে না। তো এমন না যে এটা দেয়ালের মধ্যে দিলে একেবারে দেয়ালের রংটা খারাপ হয়ে যাবে। এটা যখন দরকার দাও আবার তুলেও কিন্তু নিতে পারবে। তো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। আমরা কম বেশি প্রত্যেকেই বাটার খেয়ে থাকি। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের ভাতে বা তাদের ব্রেড পাউরুটি করতে গেলেও কিন্তু বাটার আমরা ব্যবহার করেই থাকি। তাই বাড়িতে কিন্তু বাটার আনাই থাকে। কিন্তু বাটারটা শেষ হয়ে গেলে বাটারের যে একটা প্যাকেট থাকে এরকম বাটার পেপার যেটা থাকে না? তো সেই পেপারটা কিন্তু আমরা ফেলে দিই। আমরা যদি কোনো জিনিস না ফেলে দিয়ে রেখে দিই দেখবে বন্ধুরা কোথাও না কোথাও কিন্তু কোনো না কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। তো এই বাটার পেপারটা কিন্তু আমি সবসময়ের জন্য ফেলেই দিতাম। কিন্তু আজকের এই টিপসটা জানার পর তোমরা কেউই কিন্তু আর ফেলবে না, আমিও আর ফেলি না। এটাকে কি করব বাটারটা শেষ হয়ে গেলে এই পেপারটাকে ছোট্ট করে ভাঁজ করে নিয়ে এরকমভাবে একটা যেকোনো ধরনের কন্টেনারের মধ্যে ভরে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও। যখন আমরা বাড়িতে ছোটখাটো পেস্ট্রি, কেক বা কুকিজ বানাই তখন কিন্তু বাটার পেপার দরকার পড়ে। বাইরে থেকে বাটার পেপার কিনে না এনে যদি এই পেপারটাকেই আমরা ব্যবহার করতে পারি কোথাও গিয়ে তো খানিকটা সেভ হচ্ছে। তাই কোনো জিনিসই কিন্তু ফেলনা না। আর বাজার থেকে যদি কিনতেই হয় তাহলে কেনই বা কিনবো? ঘরেই কিন্তু আমরা বাটার পেপার তৈরি করে নিতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেপার। আর যেকোনো ধরনের পেপার তোমরা নাও আর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি বাটার। এখানে কিন্তু অবশ্যই বাটারটাকে মেল্ট করে নিতে হবে। আর বাটারের পরিবর্তে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো। তো এখানে আমি বাটারই নিয়েছি আর নিয়ে নিবো এরকম একটা ব্রাশ। এই ধরনের ব্রাশ কিন্তু আমরা যেকোনো ধরনের পিঠে বা কোনো কিছু করার সময় ফ্রাইং প্যানে অল্প করে তেল দেওয়ার জন্য এই ব্রাশটা আমরা কিনেই থাকি। তো ঘরে থাকেই আর যদি নাও থাকে তাহলে হাত দিয়ে কিন্তু অল্প, অল্প পরিমাণ তেল তোমরা এই পেপারটার মধ্যে লাগিয়ে দিতে পারো। তো খুব সামান্য পরিমাণ বাটার এইভাবে পেপারটার মধ্যে এইভাবে দিয়ে দাও। তারপর বেশ খানিকটা সময় এভাবে শুকিয়ে নেবে। ডিরেক্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে কাজেও লাগানো যাবে না বা স্টোর করেও রাখা যাবে না। তো এইভাবে বেশ খানিকটা বাটার এইভাবে এই পেপারটার মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় তোমরা এইভাবে শুকিয়ে নাও। শুকিয়ে নেওয়ার পর কি করতে হবে? এটাকে এইভাবে রোল করে তারপর যদি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়ে তারপর তোমরা ফ্রিজে হোক বা ঘরের যেকোনো বড় কোনো কন্টেনার যদি থাকে তার মধ্যে ভরে হোক বা ব্যবহার করার জন্য সাথে সাথেও ব্যবহার করে নিতে পারো। তো এইভাবে যদি রেখে দাও অসময়ে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যাবে। সাথে, সাথে বাইরে থেকে বাটার পেপার কেনারও দরকার পড়বে না। আর কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেল। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা এই ধরনের জলের বোতল বা এই ধরনের ঠান্ডা খেলে কিন্তু এই ধরনের বোতলগুলো আমাদের প্রত্যেকের কাছেই থাকে। কিন্তু এই বোতলগুলো যেহেতু ওয়ান টাইম ইউজ তাই আমরা খাওয়ার পর ফেলে দিই। আজকে থেকে এই বোতল দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা বাসন মেজে ফেলতে পারবো হাত না লাগিয়ে। অনেক সময় হয় আমাদের ডান হাত বা কোনো হাতের তালু-ঠালু কোথাও কেটে গেছে বা কোনো ব্যথা হয়েছে তখন কিন্তু হাত লাগিয়ে আমরা ডিশওয়াশার দিয়ে বাসনপত্র মাজতে পারি না। কেননা ডিশওয়াশারের মধ্যে যেহেতু ঘাট থাকে তাই কাটা জায়গায় বা ব্যথা জায়গায় লাগলে ব্যথা করতে থাকে। তাই এরকমভাবে একটা বোতল যদি তোমাদের কাছে থাকে তাহলে হাত লাগানো ছাড়া বোতল দিয়ে কিন্তু সুন্দর মতো বাসন মাজা হয়ে যাবে যত ভারী বাসনই হোক না কেন। তার জন্য কি করতে হবে বোতলের সামনের দিকে এই অংশটাকে কেটে নিতে হবে। তো আমার একটা কাটা ছিল বলে আমি আর তোমাদের কেটে দেখালাম না। এই পজিশন থেকে কিন্তু তোমরা এই বোতলের মুখটাকে কেটে নেবে। ওই ওপরের দিকে কিন্তু ঢাকনাটা এইভাবে লাগানো থাকবে। এরপর নিয়ে নিয়েছি এরকম একটা স্টিল উল। তো যদি কোনো বড় বোতল থেকে কাটো মানে ১ লিটার বোতল থেকে
তাহলে কিন্তু আরো বেশি কাজটা ভালো হবে। এই স্টিল উলটা কিন্তু প্রপার ভাবে এরকম ভাবে বোতলের সাথে লেগে যাবে। তো যেহেতু এটা ছোট তাই কিন্তু খুব একটা টাইট মতো লাগছে না। তাহলেও তোমরা দড়ি দিয়ে বা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে নিতে পারো। তো এইভাবে কি করেছি, এটাকে আটকে নিলাম। তারপর এটা দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা বাসন মেজে নিতে পারবো। তো দেখো এখানে আমি একটুখানি ডিশ ওয়াশার দিয়ে দিয়েছি আর হাত না লাগিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু বাসন মাজা সম্ভব হয়ে যাচ্ছে। এইভাবে যত তেল ছিটে বাসনই হোক না কেন সুন্দর মতো কিন্তু মাজা হয়ে যাবে। আর হাত না লাগিয়ে যদি এইভাবে কাজগুলো আমরা সহজ করে নিতে পারি, কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা হবে। আর এমন না যে তেল ছিটে থাকবে বা ময়লা থাকবে বা এঁঠো থাকবে, এমনটা কিন্তু না। তো সুন্দর মতো এইভাবে মাজা হয়ে গেল। এরপর পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি, ফেনাও ছাড়িয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু হাত না লাগিয়ে বাসনটা আমরা পরিষ্কার করে নিতে পারলাম। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারি। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে যে সিলিন্ডার রয়েছে, আর একটা সিলিন্ডার যে জায়গাটায় আমরা দীর্ঘদিন রাখি সেই জায়গায় রাখতে রাখতে দেখবে বন্ধুরা মেঝের মধ্যে কিন্তু একটা জংয়ের দাগ পড়ে যায়। আর এই জংয়ের দাগ তুলতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। যেরকম হাত জোরে ঘষাঘষি করে তুলতে গেলে হাতেরও ১২টা বাজে, সাথে মেঝেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই দাগ আমরা কিভাবে খুব সহজেই তুলে ফেলতে পারবো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই জংয়ের দাগটা পরিষ্কার করে নিতে পারবো। এখানে আমি একটা না দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করবো। এখানে একটা চিরুনির মধ্যে নিয়ে নিয়েছি পুরোনো এরকম একটা স্টিল উল। আর এই ধরনের পুরোনো চিরুনি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এই চিরুনির সামনের দিকটায় এরকম ভাবে একটা স্টিল উল লাগিয়ে নাও, তারপর হালকা হালকা করে ঘষে তোলো। এভাবে করলে হয়তোবা একটু সময় নষ্ট হবে, তাতে কিন্তু খুব সুন্দর মতো দাগটা উঠে যাবে। একটু হয়তো লেট হবে। এছাড়াও কিন্তু তোমরা এই দাগটা তোলার জন্য খুব সামান্য পরিমাণ এই দাগের উপর একটুখানি সোডা দিয়ে দিতে পারো। হ্যাঁ বন্ধুরা, খাবার সোডা। যেই খাবার সোডা আমরা রান্নাঘরে নানান রকম কাজের জন্য ব্যবহার করে থাকি, সেই একটুখানি সোডা এই দাগের উপর দিয়ে দাও। তারপর সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে তারপর এই স্টিল উল আর চিরুনিটা দিয়ে হালকা হালকা করে যদি এইভাবে ঘষে তোলো, তাহলে দেখবে হাতেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সাথে কিন্তু দাগটা উঠে যাবে। তো আমি তোমাদের আগেই বলেছিলাম ২ রকম পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তো এইরকম একটা পদ্ধতি শেয়ার করলাম। আরেকটা পদ্ধতি হচ্ছে পুরোনো ব্রাশের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিক নিয়েও যদি এইভাবে পরিষ্কার করা যায়, সেক্ষেত্রে কিন্তু দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো মেঝের দাগটাও উঠে যাচ্ছে। সাথে হাতেরও কিন্তু আমাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না। হাত জ্বালা করবে না। অনেক সময় হয় স্টিল উল বা আ কোনো রকম অ্যাসিড জাতীয় কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে গেলে হাতও কিন্তু জ্বালা করে। তারপর সুন্দর করে মুছে তোমাদেরকে দেখাচ্ছি, যে পরিমাণ দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। আর আমাদের পরিশ্রমও কিন্তু অনেকটাই কম হলো। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।